আজকের দিন সকাল কারো হয় সূর্য ওঠার আগে, কারো ঘুম বেলা গড়িয়ে ভাঙলেও দিন কিন্তু বসে থাকে না। সকালেই তাই আপনাদের সাথে নিয়ে শুরু করতে চাই একটি চমৎকার দিন। আমরা মনে করি প্রতিটি দিনই সবচেয়ে সেরা, তাই দিনটি আরও সুন্দর হয়ে উঠুক সবার জন্যে। চ্যানেল 24-এর সকালের আয়োজন সবাইকে নিয়ে নতুন দিনটিকে সফল ও সুন্দর করার আয়োজন। শুভ সকাল, আমন্ত্রণ কেওয়াই স্টিল নিবেদিত সকাল 24-এ। আজ শনিবার 7 বৈশাখ 1431 বঙ্গাব্দ, 20 এপ্রিল 2024 খ্রিস্টাব্দ। আপনাদের সাথে আছি আমি সারিকা তাবাসসুম। দর্শক, সারা দেশে প্রতিদিন একটু একটু করে যেন তাপমাত্রা বেরিয়ে চলেছে। দেশে এপ্রিল ও মে মাস জুড়ে থাকবে তাপপ্রবাহ। তাপমাত্রা উঠতে পারে 43 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত। চলুন দেখে নিই আজকের কি অবস্থা এবং গেল 24 ঘন্টায় তাপমাত্রা কেমন চলেছিল সেই রেকর্ডটিও আমরা জানব। ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল 38.4 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 28 ডিগ্রি সেলসিয়াস। রাজশাহীতে সর্বোচ্চ 41 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 23.8 ডিগ্রি সেলসিয়াস। রংপুরে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 35 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন ছিল 24.3 ডিগ্রি সেলসিয়াস। ময়মনসিংহে সর্বোচ্চ 34 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 25 ডিগ্রি সেলসিয়াস। এদিকে সিলেটে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 30.8 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 22.6 ডিগ্রি সেলসিয়াস। চট্টগ্রামে সর্বোচ্চ 34.2 এবং সর্বনিম্ন 27.2 ডিগ্রি সেলসিয়াস। খুলনাতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 40.7 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল 27.5 ডিগ্রি সেলসিয়াস। বরিশালে সর্বোচ্চ 38.2, সর্বনিম্ন 27.8 ডিগ্রি সেলসিয়াস। গতকাল দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল নিকলিতে 21.2 ডিগ্রি সেলসিয়াস এবং দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল চুয়াডাঙ্গাতে 41.5 ডিগ্রি সেলসিয়াস। আজ ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগে দু এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। সেই সাথে কোথাও কোথাও শিলাবৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। বিরাজমান তাপ পরিস্থিতি অব্যাহত থাকবে। সারা দেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে। জলীয় বাষ্পের আধিক্যের কারণে অস্বস্তি বিরাজ করতে পারে। আবহাওয়া বার্তাটি জানছিলাম। দর্শক, বিরাজমান তাপ পরিস্থিতিতে নাকাল পুরো দেশ। এই সময়টাতে হিট স্ট্রোক থেকে শুরু করে বিভিন্ন রোগেরও উপদ্রব হচ্ছে। আপনারা এই সময়টাতে সাবধানে থাকবেন। বাসার বাইরে বেরোলে অবশ্যই সতর্কতা অবলম্বন করে বেরোবেন। দর্শক, আমরা চলে যাব সর্বোত্তরের জেলা পঞ্চগড়ে, যেটি কিনা শীতপ্রবণ এলাকা। দর্শক, আমাদের সাথে যুক্ত হবেন সহকর্মী হোসেন রায়হান। জানবো সেখানকার আবহাওয়া পরিস্থিতি নিয়ে। হোসেন, শুভ সকাল। আপনি পঞ্চগড়ে আছেন। পঞ্চগড়কে বলা হয় সর্বোচ্চ একদম শীতপ্রবণ এলাকা। তো গরমের সময়টাতে এখানকে কেমন অবস্থা থাকে, মানে গরম কেমন পড়ছে? জি সারিকা, আপনি জানেন যে বাংলাদেশের সর্বোত্তরের জেলা এবং হিমালয়ের সাথে সংযুক্ত হচ্ছে এই জেলা। এখান থেকে হিমালয়ের দূরত্ব খুব কাছে হবার কারণে আসলে শীত প্রবণ এলাকা হিসাবে এটি চিহ্নিত হয়ে থাকে এবং মৌসুমের প্রায় 4 মাসের অধিক সময় ধরে কিন্তু এখানে শীত বিরাজ করে। তো শীতের পাশাপাশি আপনাকে জানিয়ে রাখি যে আসলে গরমের সময়, অর্থাৎ গরমের মৌসুমটাও কিন্তু এখানে একটা দুর্ভোগ সৃষ্টি হয় মানুষের মধ্যে। তার কারণ হচ্ছে, আপনি জানেন যে এখানে পঞ্চগড় জেলার উপর দিয়ে প্রবাহিত হয়েছে প্রায় ছোট বড় 25টি নদ নদী। এসব নদ নদীর উৎসমুখ হচ্ছে ভারতে। ভারত থেকে এসব নদ নদী বাংলাদেশে প্রবেশ করে পঞ্চগড় জেলার উপর দিয়ে বিভিন্ন জায়গায় প্রবাহিত হয়েছে। আর এসব নদ নদীর উজানে ভারত একতরফা বাঁধ নির্মাণ করার কারণেই কিন্তু আপনার এসব নদীতে নাব্যতা থাকে না, অর্থাৎ মরুভূমি হয়ে যাওয়ার কারণেই কিন্তু এই সারাদিন
যে তাপ প্রবাহ নদীর উপরে পড়ে, চরের উপরে পড়ে, সেগুলো কিন্তু আসলে প্রবাহিত হয় জেলার উপর দিয়ে এবং আশঙ্কাজনক হারে কিন্তু তাপমাত্রা এখানে বাড়তে থাকে। বিশেষ করে তাপমাত্রা আমরা লক্ষ্য করেছি গত বছর এখানে 39 থেকে 40 ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা এখানে বিরাজ করছে পঞ্চগড় জেলায় এবং সেই সময় কিন্তু মানুষের একটু দুর্ভোগ হয়, বিশেষ করে শিশু এবং বয়স্ক মানুষ যারা, তাদের কিন্তু নানা রকম রোগ জীবাণু তারা আক্রান্ত হয়ে থাকে এবং এটি কিন্তু অব্যাহত থাকে এবং প্রায় 2-3 মাস কিন্তু এই পরিস্থিতি থাকে। পাশাপাশি আপনি জানেন যে এই শীতের পরে হঠাৎ করে গরম আসার কারণে যে এই আপনার হঠাৎ করে যেসব রোগ জীবাণু শুরু হয়েছে, বিশেষ করে শিশু এবং বয়স্ক মানুষরা প্রতিদিন কিন্তু হাসপাতালগুলোতে আসছে এবং তারা নানা রোগে আক্রান্ত হচ্ছে। আমি ইতিমধ্যে চিকিৎসকদের সঙ্গে কথা বলেছি, তারা বলেছে যে হঠাৎ করে তাপমাত্রার পরিবর্তনের কারণে শিশু এবং বয়স্ক মানুষরা নানা রোগে আক্রান্ত হচ্ছে। সেই ক্ষেত্রে ডাক্তাররা তাদেরকে নানা রকম পরামর্শ দিয়েছে এবং সেই পরামর্শ অনুযায়ী কিন্তু বিশেষ করে রোগী এবং রোগীর স্বজনরা সেই পরামর্শ গ্রহণ করেই হাসপাতালগুলোতে অবস্থান করছে। তো সারিকা আসলে শীতপ্রধান এলাকা হলেও কিন্তু গরমের সময় এখানে তাপমাত্রা 35 থেকে 36 ডিগ্রি নর্মালি থাকে, কিন্তু গত বছর এখানে 39 ডিগ্রি তাপমাত্রা বেড়েছিল এবং গত 3 দিন ধরে এখানে তাপমাত্রা 33 থেকে 36 ডিগ্রির ঘরে উঠানামা করছে। তো একটা দুর্ভোগ কিন্তু এখানে লেগেই আছে। তাসনুবা, এই ছিল পঞ্চগড় জেলার শারীরিক পরিস্থিতি আমার কাছে। হোসেন রায়হান, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, শীতপ্রবণ এলাকা পঞ্চগড়েও তীব্র তাপপ্রবাহের প্রভাব পড়তে শুরু করেছে। আমরা জানছিলাম যে শিশু থেকে বৃদ্ধ সবাই কম বয়সী বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে। এই সময়টাতে অবশ্যই আপনারা বাইরে বেরোলে ছাতা ব্যবহার করবেন এবং প্রয়োজন ছাড়া বাইরের বের না হওয়াটাই ভালো। দর্শক, আমরা চলে যাব পত্রিকায়। আমাদের হাতে রয়েছে বেশ কয়েকটি পত্রিকা, আমরা দেখে নেব আজকের দিনের প্রধান শিরোনামগুলো। শুরু করব সমকাল দিয়ে। সমকালের শুরুতেই যে শিরোনামটি পড়ছি, কৌশল নির্ধারণে নানামুখী তৎপরতা বিএনপির, নির্বাচন বর্জনকারী 64 দল নিয়ে জাতীয় পর্যায়ে গোলটেবিল, সুশীল সমাজসহ পেশাজীবীদের পরামর্শ গ্রহণ, শক্তিধর দেশের কূটনৈতিক ও বিভিন্ন সংস্থার প্রতিনিধির সঙ্গে মতবিনিময়, দক্ষিণ এশিয়ার দেশগুলোর সঙ্গে কূটনৈতিক সম্পর্ক নিয়ে সেমিনার, আন্দোলনের জনগণকে সম্পৃক্ত নেতাকর্মী চাঙ্গা করার কর্মসূচি। দেশের যত অপরাধ সবই করে বিএনপি, তাদের নেতাকর্মীর বিরুদ্ধে রাজনৈতিক হামলা হয়নি। কৃষক লীগের প্রতিষ্ঠা বার্ষিকীতে প্রধানমন্ত্রী। মোটরসাইকেল সহ প্রকৌশলীকে পিষে ছেঁচড়ে নিল বাস। শাহজালাল বিমানবন্দরের 3য় টার্মিনালে দেয়াল ভেঙে ঢুকে পড়ে বাস, এতে চাপা পড়ে মারা যায় প্রকৌশলী মইদুল ইসলামের। বিয়ের ছবিটি স্ত্রীর সাথে কেবলই স্মৃতি। রাজধানী বনানী বিদ্যানিকেতন স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে চাকরির পরীক্ষা ছিল ইরানী চৌধুরীর। শুক্রবার ছুটির দিন হওয়ায় তাকে কেন্দ্রে পৌঁছে দেওয়ার দায়িত্বটি স্বামী মইদুল ইসলাম সিদ্দিক শুভ নিয়েছিলেন। দর্শক, চলে যাচ্ছি পরবর্তী পত্রিকাতে। আমরা দেখে নেব প্রথম আলো শিরোনামগুলো। সিটির সঙ্গে একীভূত হতে চায় না বেসিক ব্যাংক, সরকারকে চিঠি দেওয়ার সিদ্ধান্ত হয় বেসিক ব্যাংকের পরিচালনা পর্ষদের বৈঠকে। তারপরে এই চিঠি দেওয়া হয়। 2000 কোটি টাকার মতো আমানত তুলে নেওয়া হয়েছে বলে দাবি। বেসিক ব্যাংক বলেছে সরকারি প্রতিষ্ঠানগুলো তাদের কাছ থেকে আমানত তুলে নিচ্ছে, তারা একীভূত হতে চায় সরকারি ব্যাংকের সঙ্গে। প্রচণ্ড গরম দেশ জুড়ে, 3 দিনের সতর্কতা। আগামী 3 দিন তাপমাত্রা বাড়তে পারে, পাশাপাশি জলীয় বাষ্পের আধিক্যের কারণে অস্বস্তিও বাড়তে পারে। রাজধানীতে 24 ঘন্টার ব্যবধানে তাপমাত্রা বেড়েছে প্রায় 2 ডিগ্রি। মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহের এলাকা বাড়তে পারে। প্রচুর পরিমাণে পানি পান করার পরামর্শ চিকিৎসকদের। দর্শক, এবারে দেখব কালের কণ্ঠের শিরোনামগুলো। তাপের উপর দায় চাপাচ্ছে রেল। রেল সম্প্রসারিত হতে বাধাপ্রাপ্ত হলেও বেঁকে যেতে পারে, এজন্য সঠিক ও নিয়মিত রক্ষণাবেক্ষণ প্রয়োজন বলেছেন শামসুল হক, অবকাঠামো বিশেষজ্ঞ অধ্যাপক, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়। ইরানে আঘাত হেনেছে ইসরায়েলি ক্ষেপণাস্ত্র। ইরানের ভূখণ্ডে একটি ইসরায়েলি ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে বলে দাবি করেছে 2 মার্কিন কর্মকর্তা। অস্বীকার করেছে ইরান, মন্তব্য করেনি ইসরায়েল। ক্ষয়ক্ষতির খবর নেই। রোমায় তুমুল গোলাগুলি, আতঙ্ক, হতাহতের খবর।
বান্দরবানের রুমা উপজেলায় রুমা খাল, পাংশা, পাইদু ও রাঙামাটি জেলার বিলাইছড়ি উপজেলার বড়থলি সীমান্ত এলাকায় তুমুল গোলাগুলির সংবাদ পাওয়া গেছে। এ ঘটনায় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। দর্শক, আমরা এবারে চলে যাব দৈনিক ইত্তেফাকে। দেখে নেব দৈনিক ইত্তেফাকের শিরোনামগুলো। সারা দেশে 72 ঘন্টার হিট অ্যালার্ট জারি। দাবদাহে পড়ছে দেশ, পড়ছে মানুষ, বিপর্যস্ত জনজীবন। বিক্ষিপ্তভাবে দু একটি স্থানে বৃষ্টি হলেও দেশ জুড়ে বৃষ্টির সম্ভাবনা নেই। এই দাবদাহ চলবে আরও কয়েকদিন। ইতিমধ্যে আবহাওয়া অধিদপ্তর দেশ জুড়ে 72 ঘন্টার তাপপ্রবাহের সতর্কবার্তা জারি করেছে। শিশু হাসপাতালে আগুন নিভল 1 ঘন্টায়। পর্যাপ্ত অগ্নি নির্বাপন ব্যবস্থা ছিল না ফায়ার সার্ভিস। স্বজনরা রোগীদের উদ্ধার না করলে বড় দুর্ঘটনা ঘটতে পারত। ভারতে প্রথম দফায় শান্তিপূর্ণ নির্বাচন, ভোট পড়েছে 60%। ভারতের লোকসভা নির্বাচনের প্রথম দফায় গতকাল শুক্রবার পশ্চিমবঙ্গে ও মণিপুরে কিছু সহিংসতা ছাড়া মোটামুটি নির্বিঘ্নেই ভোট নেওয়া হয়েছে। ঈদের পর তেল, আটা, পেঁয়াজের দাম বেড়েছে। ঈদের পর রাজধানীর নিত্যপণ্যের খুচরা বাজারে বেশ কয়েকটি পণ্যের দাম বেড়েছে। গত এক সপ্তাহে ব্যবধানে সয়াবিন তেল, পাম অয়েল, আটা, পেঁয়াজ ও আলুর দর বেড়েছে। অন্যদিকে দাম কমার তালিকায় রয়েছে শুধু ব্রয়লার মুরগি। দর্শক, আবারও লিটারে 4 টাকা বেড়েছে সয়াবিন তেলের দাম। এ বিষয়ে আরো জানাতে চাঁপাইনবাবগঞ্জ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আনোয়ার হোসেন। আনোয়ার, যেমনটি পড়ছিলাম, লিটারে 4 টাকা করে বেড়েছে সয়াবিন তেলের দাম। তো বাজারে কি পরিস্থিতি দেখছেন? 4 টাকায় কি বেশি নেওয়া হচ্ছে নাকি আরো বেশি টাকা রাখা হচ্ছে? যেহেতু নর্মাল আমরা যেভাবে দেখি যে অতিরিক্ত টাকা আদায় করা হয় ক্রেতাদের কাছ থেকে। হ্যাঁ সারিকা, শুভ সকাল। আসলে আপনি যেমনটি বলছিলেন, গত 2 দিন আগে সয়াবিন তেলের নতুন যে দাম নির্ধারণ করা হয়েছে, তো চাঁপাইনবাবগঞ্জের বাজার ঘুরে আমরা যেটা দেখেছি যে 4 টাকা দাম বাড়িয়ে যে 167 টাকা নির্ধারণ করা হয়েছে, সেই দামে বিক্রি না হয়ে আগের দামে সয়াবিন তেল বিক্রি হচ্ছে এবং বিক্রেতারা আমাদেরকে এমনটি জানিয়েছেন। তবে মফস্বল এলাকায় কিছুটা বাড়তি দামে সয়াবিন তেল বিক্রি হচ্ছে বলে ভোক্তাদের কাছ থেকে আমরা কিছু অভিযোগ পেয়েছি। ফলে প্রতি লিটার বোতলজাত সয়াবিন তেল 4 টাকা বাড়িয়ে 167 টাকা নির্ধারণ করা হলো। আগের যে দাম, অর্থাৎ 1 লিটার তেলের দাম 163 টাকায় বিক্রি হচ্ছে। একই সঙ্গে 5 লিটারের বোতলের দাম 18 টাকা বাড়িয়ে 818 টাকা করা হলো। আগের যে দাম 800 টাকায় সেটি বিক্রি হচ্ছে। তবে খোলা সয়াবিন তেলের ক্ষেত্রে আমরা যেটি দেখেছি যে 2 টাকা কমে 147 টাকা করা হলো। পূর্বের যে দাম, অর্থাৎ 149 টাকা লিটার, সে দামে বিক্রি হচ্ছে। এবং নতুন করে পাম তেলের যে দাম নির্ধারণ করা হয়েছে 135 টাকা, সে 135 টাকাতেই বিক্রি হচ্ছে। তবে নতুন দাম নির্ধারিত হলেও সে দামে বিক্রি না হওয়ার কারণ হিসেবে বিক্রেতারা যেটি বলছেন যে নতুন ঘোষিত দামের তেল তারা এখনও বাজারে না আসায় পূর্বের দামেই বিক্রি হচ্ছে সব ধরনের সয়াবিন তেল। এছাড়া পূর্বের তাদের কাছে মজুদ যে তেল রয়েছে সেটি থাকার নতুন করে তারা তেল কিনছেন না। ফলে নির্ধারিত যে দাম সেটি এখনও কার্যকর হয়নি এবং ব্যবসায়ীরা আমাদেরকে জানিয়েছেন যে নতুন নির্ধারিত দাম তেল এটি কার্যকর হতে আরও সপ্তাহখানিক সময় লাগবে। এবং আমরা সাধারণত যেটি দেখেছি তেলের ক্ষেত্রে যে দাম বাড়ার সাথে সাথেই তেলের দাম বেড়ে যায়, আবার কমার ক্ষেত্রে দেখি যে সেটি কিন্তু কমে না। কিন্তু এবার কিন্তু আমরা তেমনটি লক্ষ্য করছি না। আর ক্রেতা সাধারণ তারা বলছেন যে সরকার প্রতিনিয়ত যে জিনিসপত্রের দাম বাড়াচ্ছে কিন্তু সেই তুলনায় তাদের আয় বাড়ছে না। ফলে তাদের জীবনযাত্রা আগের চেয়ে অনেক বেশি দুর্বিষহ হয়েছে এবং এই অভিযোগ তারা বরাবরই করে আসছেন এবং আজকেও কিন্তু তারা সেটাই কিন্তু আমাদেরকে জানিয়েছেন। সারিকা। আনোয়ার হোসেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, আমরা পত্রিকা পড়তে পড়তে একটু সয়াবিন তেলের বাজার পরিস্থিতি নিয়ে জানছিলাম। আমরা আবারও পত্রিকায় চলে যাব। আমরা পড়ছিলাম দৈনিক ইত্তেফাক। এবারে আমরা দেখব বণিক বার্তার শিরোনামগুলো। 8 লাখ টনের ঘরে নেমেছে চালের সরকারি মজুদ। চলতি 2023-24 অর্থ বছরের জুলাই থেকে গত 17 এপ্রিল পর্যন্ত সরকারি গুদামগুলোয় চালের মজুদ কমেছে 50%-এরও বেশি। জুলাইয়ে 2023-24 অর্থ বছরের শুরুতে খাদ্যশস্যটির সরকারি মজুদ ছিল 17,60,000 টন। গত 17 এপ্রিল তা নেমে আসে 8,77,000 টনে। কয়লা বিদ্যুৎ কেন্দ্রের জ্বালানি ব্যয় নেমেছে অর্ধেকে।
দেশে কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন ক্ষমতা 7,000 মেগাওয়াটের কিছু বেশি। এসব কয়লার সিংহভাগই আমদানি নির্ভর। আন্তর্জাতিক বাজারে কয়লার দাম ব্যাপক হারে কমে যাওয়ায় এসব বিদ্যুৎ কেন্দ্রে জ্বালানি ব্যয় অর্ধেক নেমেছে। দর্শক, আবারও আপনাদের মনে করিয়ে দেই, আগামী 3 দিন তাপ প্রবাহ অব্যাহত থাকার পূর্বাভাস বণিক বার্তাও এটি নিয়ে শিরোনাম করা হয়েছে। চুয়াডাঙ্গায় তাপমাত্রা 41 ডিগ্রি ছাড়িয়েছে। দর্শক, এই ছিল আজকের পত্রিকার প্রধান প্রধান শিরোনামগুলো। এবারে সময় হলো ছোট্ট একটা বিরতি। ফিরছি কেওয়াই স্টিল নিবেদিত সকাল 24-এ কিছুক্ষণের মধ্যেই। আমাদের সঙ্গেই থাকুন। ফিরে এলাম বিরতির পর। আবারও আমন্ত্রণ কেওয়াই স্টিল নিবেদিত সকাল 24-এ। দর্শক, এবারে আমরা চলে যাব জন্মদিনে। আজ 20 এপ্রিল। আজকের এই দিনটি আপনাদের যাদের জন্মদিন তাদেরকে সকাল 24-এর পক্ষ থেকে জানাই অনেক অনেক শুভেচ্ছা। দর্শক, এবারে জানবো আপনাদের সাথেই আজকের এই দিনটিতে কোন কোন বিশিষ্ট ব্যক্তি জন্ম নিয়েছেন, তাদের শুভেচ্ছা জানাবো। সেই সাথে তাদের কয়েকটি বিখ্যাত বিখ্যাত কাজ নিয়েও আমরা জেনে নেব। 1844 সালের এই দিনে জন্মগ্রহণ করেন সমাজ সংস্কারক দ্বারকানাথ গঙ্গোপাধ্যায়। বাংলার নবজাগরণের একজন উল্লেখযোগ্য ব্যক্তি তিনি। নারী শিক্ষা বিস্তারে এবং শ্রমিক আন্দোলনের বিকাশে তার গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। তিনি ছাত্র অবস্থা থেকেই সমাজ সংস্কারমূলক আন্দোলনে যোগ দিয়েছিলেন। 1869 খ্রিস্টাব্দে তিনি অবলা বান্ধব নামে একটি পত্রিকা প্রকাশ করেন। 1889 সালের এই দিনে জন্মগ্রহণ করেন অ্যাডলফ হিটলার। তিনি অস্ট্রীয় বংশোদ্ভূত জার্মান রাজনীতিবিদ। তিনি ন্যাশনাল সোশ্যালিস্ট জার্মান ওয়ার্কার্স পার্টির নেতৃত্ব দিয়েছিলেন। হিটলার 1933 থেকে 1945 সাল পর্যন্ত জার্মানির চ্যান্সেলর ছিলেন। প্রথম বিশ্বযুদ্ধে সৈনিক হিসেবে যোগ দিয়ে পরবর্তীকালে নাৎসি পার্টির নেতৃত্ব লাভ করেন। 1918 সালের এই দিনে জন্মগ্রহণ করেন রাজনীতিবিদ শওকত আলী। তিনি বাংলা ভাষা আন্দোলনের একজন অন্যতম নেতা। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছিলেন তার ঘনিষ্ঠ বন্ধু। তার 150 মোগলটুলির বাসস্থানটি ছিল ভাষা আন্দোলন, স্বাধিকার ও স্বাধীনতা আন্দোলনের কর্মী বাহিনীর মিলন ক্ষেত্র। 2011 সালে শওকত আলীকে বাংলাদেশের সর্বোচ্চ বেসামরিক পুরস্কারগুলোর মধ্যে একটি পুরস্কার 21 পদক দেয়া হয়। 1920 সালের এই দিনে জন্মগ্রহণ করেন সঙ্গীত শিল্পী যুথিকা রায়। 4 দশকের সঙ্গীত জীবনে ভক্তিমূলক ভজন গানে হিন্দি ও বাংলা চলচ্চিত্রে অসামান্য প্রতিভার স্বাক্ষর রেখে গেছেন। তিনি 200-টির বেশি হিন্দি ও 100-টির বেশি বাংলা চলচ্চিত্রে নেপথ্য সঙ্গীতে কণ্ঠ দেন। 1972 খ্রিস্টাব্দে ভারত সরকারের পদ্মশ্রী সম্মানে ভূষিত হন এই সঙ্গীত শিল্পী। দর্শক, এবারে আপনাদেরকে নিয়ে যাব রাজবাড়িতে। রাজবাড়িতে নবম বাংলা উৎসবের আয়োজন করা হয়েছে। জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের 900-র বেশি শিক্ষার্থী অংশগ্রহণ করছে এই আয়োজনে। আয়োজন নিয়ে আরও জানাতে যুক্ত হচ্ছেন সুমন বিশ্বাস। সুমন, শুভ সকাল। রাজবাড়ির প্রাণের উৎসব বাংলা উৎসব 3 দিনব্যাপী আয়োজনের আজকে তৃতীয় দিন, অর্থাৎ শেষ দিন। শেষ দিনের আয়োজনটুকু নিয়ে আমাদের জানাবেন, সেই সাথে শিক্ষার্থীদের অংশগ্রহণ কেমন দেখছেন আর এই উৎসবটি নিয়েও আমাদের জানাবেন। সারা বছর অপেক্ষা করে থাকে এই উৎসবকে নিয়ে, কারণ বাংলা ভাষা এবং সাহিত্য নিয়ে একটি ব্যতিক্রমী উৎসব প্রতি বছরই অনুষ্ঠিত হয় রাজবাড়িতে। রাজবাড়ি একাডেমির উদ্যোগে নভেম্বরের মতো কিন্তু 3 দিনব্যাপী এই বাংলা উৎসব হচ্ছে এবং আজকে এই বাংলা উৎসবের শেষ দিন। গত বৃহস্পতিবার বর্ণ মিছিলের ভেতর দিয়ে আসলে এই বাংলা উৎসব শুরু হয় এবং সেটা কিন্তু নানা প্রতিযোগিতা থাকে বাংলা উৎসবে। এর মধ্যে সেই বিষয়গুলো আমরা একটু জানবো। রাজবাড়ি একাডেমির সভাপতি আমাদের সাথে রয়েছেন সৈয়দ সিদ্দিকুর রহমান। আসলে এবারের উৎসব নিয়ে একটু যদি বলতেন। বাংলা আমাদের মাতৃভাষা প্রাণের, আমরা এই ভাষাকে ভালোবাসি। আমাদের ছেলে মেয়েদের মধ্যে বাংলা ভাষার শুদ্ধ চর্চা এবং বাংলা সাহিত্যের বিকাশের লক্ষ্যেই মূলত আমাদের এই উদ্যোগ। আমরা এটা এবারের মতো নভেম্বরের মতো আমরা এই আয়োজন করতে যাচ্ছি। আমরা এই জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শতাধিক ছেলে মেয়ে আমাদের এখানে বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। এখানে সেমিনার হয়, সিম্পোজিয়াম হয় এবং তারা আমাদের কথা বলেন। সুমন বিশ্বাস, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, আমরা চলে যাব আমাদের পরবর্তী আয়োজনে। বাসযোগ্য একমাত্র গ্রহ পৃথিবী। দিনে দিনে
প্রতিকূল হয়ে পড়ছে মানুষেরই অবহেলায়, যার প্রভাব এরই মধ্যে মাথাচাড়া দিয়েছে দেশে দেশে। একদিকে যখন তীব্র দাবদাহ ও খরার রুদ্রমূর্তি, অন্যদিকে তখন সর্বনাশা বন্যা। মরুভূমিতে বাড়ছে বৃষ্টিপাত, সভ্যতাকে কুড়িয়ে দিচ্ছে ভূমিকম্প। চলুন আমরা একটি প্রতিবেদন দেখে আসি। আবহাওয়া পরিবর্তনে পাল্টে যাচ্ছে ভূপ্রকৃতি, বাড়ছে বৈশ্বিক তাপমাত্রা, দেশে দেশে প্রাকৃতিক দুর্যোগে বিপর্যস্ত মানুষ। বিগত কয়েক দশকের তুলনায় তাপমাত্রা বেড়েছে আশঙ্কাজনকভাবে। বৈশ্বিক উষ্ণতার সব রেকর্ড ভেঙেছে এবছর। ইউরোপীয় ইউনিয়নের জলবায়ু পরিষেবার তথ্য মতে সবচেয়ে উষ্ণতম মার্চ ছিল এই বছর। জলবায়ু পরিবর্তনের কারণে ২০২৩ সালে মারাত্মক ঝড়, খরা ও দাবানলের মুখে পড়ে বিশ্ব। এল নিনোর প্রভাবে যা আরও প্রকট আকার ধারণ করে। ২০২৩ সালের ফেব্রুয়ারি থেকে এবছর জানুয়ারি পর্যন্ত গড় তাপমাত্রা ১৯ শতকের তুলনায় ১.৫২ ডিগ্রি সেলসিয়াস বেশি ছিল, যার প্রভাবে ক্রমাগত বন্যা, ভূমিকম্প, ভূমিধস, সুনামি ও খরাসহ নানা প্রাকৃতিক দুর্যোগ বয়ে যাচ্ছে পৃথিবীতে। অতি সম্প্রতি বিশ্বের বিভিন্ন স্থানে বন্যায় প্রাণহানির পাশাপাশি বিপর্যস্ত জনজীবন। সম্প্রতি ইন্দোনেশিয়ায় ভয়াবহ ভূমিধসে প্রাণ গেছে ১৮ জনের। গত মাসে দেশটির সুমাত্রা দ্বীপে বন্যা ও ভূমিধসে মৃত্যু হয় অন্তত ৩০ জনের। চলতি মাসে তাইওয়ানে গত ২৫ বছরের মধ্যে শক্তিশালী ৭.৬ মাত্রার ভূমিকম্প আঘাত হানে। বছরের শুরুতে চীনে ভয়াবহ ভূমিধসে মারা যান ২৫ জন। বিশেষজ্ঞদের মতে জীবন কেড়ে নেয়া প্রাকৃতিক দুর্যোগ কমাতে বৈশ্বিক উষ্ণতা কমানোর কোনো বিকল্প নেই। মোর্শেদ শোভন, চ্যানেল 24। দর্শক, এবারে আমরা চলে যাব আমাদের নিয়মিত আয়োজন ইতিহাসের এই দিনে। জানবো আজকের এই দিনটিতে কি কি বিশেষ ঘটনা ঘটেছিল, বিশেষ ঘটনার জন্য আজকের দিনটি কেন ঐতিহাসিক হয়ে উঠেছে, সেসব তথ্যগুলো। ১৫২৬ সালের এই দিনে পানিপথের যুদ্ধে মোগলরা আফগানদের পরাজিত করে। ১৮৮৯ সালের এই দিনে ফরাসি বিপ্লবের শতবর্ষপূর্তিতে স্মারক স্তম্ভ ৯৮৫ ফুট উঁচু আইফেল টাওয়ার নির্মাণের কাজ শেষ হয়। ১৯০২ সালের এই দিনে কিউবা থেকে মার্কিন সৈন্য প্রত্যাহার করে নেয়। ১৯৪৫ সালের এই দিনে ব্রিটিশ সেনাবাহিনী বার্লিনে প্রবেশ করে। ১৯৬৪ সালের এই দিনে লাওসে সামরিক অভ্যুত্থান ব্যর্থ হয়। ১৯৭২ সালের এই দিনে যুক্তরাষ্ট্রের অ্যাপোলো ১৬ নভোচারীরা নিরাপদে চাঁদে অবতরণ করে। ১৯৯৮ সালের এই দিনে ইকুয়েডরের যাত্রীবাহী বিমান কলম্বিয়ার পার্বত্য অঞ্চলে বিধ্বস্ত হয়ে ৫৩ আরোহীর সবাই নিহত হন। ২০১৩ সালের এই দিনে চীনের সিচুয়ান প্রদেশে ৬.৬ মাত্রার ভূমিকম্পে ১৫০ জনেরও বেশি নিহত হয়। দর্শক, এই ছিল কেউ স্টিল নিবেদিত সকাল 24 আজকের আয়োজনে। দেখা হবে আগামী পর্বে নতুন নতুন সব আয়োজন নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। সবাইকে আরও একবার শুভ সকাল।